গভীর ঘুমের মধ্যেই ডাক্তারকে ধর্ষণ করা হয়েছে এমনই চাঞ্চল্যকর খবর পাওয়া যাচ্ছে পুলিশ সূত্রে। রাত 12:30টায় একসঙ্গে সব ডাক্তারদের ডিনার এবং ফুল ডেলিভারি সংস্থা থেকে খাবার আসে এবং তারপরে কিন্তু গভীর ঘুমের মধ্যে ধর্ষণ করা হয়েছে এমনটাই তথ্য পাওয়া যাচ্ছে বলেই খবর পাওয়া যাচ্ছে। নীরজ চোপড়ার ম্যাচ দেখেন সবাই এবং তারপরেই প্রত্যেকে খাওয়া দাওয়া করেন, বাকিরা চলে যায় এবং সেমিনার হলের মধ্যেই ওই চিকিৎসক পড়ুয়া ঘুমিয়ে পড়ে। কম্বল গায়ে দিয়ে ঘুমোচ্ছিলেন ওই পড়ুয়া। রাত 3টের পর এই ঘটনা ঘটে বলে অনুমান করা হচ্ছে। 45 মিনিট পর সেমিনার হল থেকে বেরোয় সঞ্জয় এবং সেই তথ্য পুলিশ সূত্রে পাওয়া যাচ্ছে এবং গভীর ঘুমের মধ্যেই তাকে ধর্ষণ করা হয়েছে বলে এখনো পর্যন্ত এই খবর পাওয়া যাচ্ছে। আমরা বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। পিয়ালি এই মুহূর্তে আমাদের সঙ্গেই রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। পিয়ালি, চাঞ্চল্যকর তথ্য পুলিশ সূত্রে। একেবারেই দেখো, যত তদন্ত এগোচ্ছে তত কিন্তু চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। ওই ছাত্রী যখন গভীর ঘুমের মধ্যে ছিল, গভীর ঘুমের মধ্যে থাকা অবস্থাতেই এই অভিযুক্ত তাকে ধর্ষণ করে, তার উপর শারীরিক নির্যাতন চালায়, তারপর সেই অবস্থাতেই তাকে খুন করে। এবং এই তথ্য তদন্তকারী অফিসাররা কিভাবে পাচ্ছেন, যে ঘটনাক্রম, যে সেই ঘটনাক্রম থেকে কিন্তু এই তথ্য সামনে আসছে। তোমাকে পুরো বিষয়টা একটুখানি বলবো, যেটা আমরা পুলিশ সূত্র মারফত জানতে পারছি। যেটা ঘটনাস্থল তুমি জানো, সেটা হচ্ছে এমার্জেন্সি বিল্ডিং এর 3তলাতে, যেখানে তোমার এই সেমিনার হল রয়েছে। এবং এই সেমিনার হলে পৌঁছানোর জন্য দুটো রাস্তা রয়েছে। একটা পেছন দিকের রাস্তা, যেটা রাত্রিবেলা বন্ধ থাকে, আর একটা রাস্তা রয়েছে সেটা কিন্তু সামনের দিক থেকে। লিফট থেকে যদি কেউ ওঠে, লিফট থেকে ওঠার পর করিডোর দিয়ে যেতে হয় সেমিনার হলের দিকে। এবং এই রাস্তা বাদ দিয়ে কিন্তু পেছন দিকের গেটটা যেহেতু বন্ধ থাকে, তাহলে কেউ যদি সেমিনার হলে যেতে চায় তাকে এই রাস্তা দিয়ে যেতে হয়। সেমিনার হল লিফট থেকে বেরানোর পর যে করিডোরগুলো রয়েছে, সেই করিডোরে সিসিটিভিতে এই অভিযুক্ত সঞ্জয় রায়, যে পেশায় সিভিক ভলেন্টিয়ার, তার ছবি ধরা পড়ে। এখন গোটা ঘটনাক্রম সম্পর্কে কি জানা যাচ্ছে, যেটা তদন্তকারী অফিসাররা জানতে পেরেছিলেন, যে রাত 3টে থেকে 5টার মধ্যে 6টার মধ্যে এই খুনের ঘটনা ঘটেছে। তদন্তকারী অফিসাররা ওই সময় যারা যারা ডিউটিতে ছিলেন তাদের সাথে কথা বলেন। তারা যেটা জানতে পারেন, যে রাত্রির 12:30টার সময় এই ছাত্রী তিনি খাবার অর্ডার করেছিলেন একটি অনলাইন ডেলিভারি সংস্থার মাধ্যমে। সেই খাবার যখন পৌঁছায়, তার সঙ্গে আরও 4-5 জন মিলে তারা যারা ডিউটিতে ছিলেন, তারা ওই সেমিনার হলে বসে খাবার খায়। খাবার খেতে খেতে তারা অলিম্পিকের নীরজ চোপড়ার ম্যাচ দেখেন। খাবার শেষ হয়ে যাবার পর বাকিরা চলে যায় এবং যেহেতু তিনি সেকেন্ড ইয়ার পিজিটি ছিলেন, অন কল ডক্টর ছিলেন, তাকে প্রয়োজন পড়লে তাকে যাওয়ার কথা। ফলে তার যেহেতু সেই মুহূর্তে ডিউটি আসছিল না, ফলে তিনি ওইখানে একটি বিছানা বানান, একটা ব্লু কালারের ম্যাট্রেস পাতেন, লাল রঙের একটা কম্বল পেতে তিনি শুয়ে পড়েন। রাত 3টের সময় তাকে একজন শেষবার ওখানে ঘুমোতে দেখেছিলেন। যখন তিনি তাকে ঘুমোতে দেখেন, সেই সময় তার গায়ে লাল রঙের কম্বল চাপা দেওয়া ছিল এবং ঘুমোচ্ছিলেন। তার পরবর্তী সময় সকালবেলা যিনি প্রথম দেখেন, তিনি কিন্তু যখন দেখেন তার শরীরে ওই কম্বলটি ছিল না, তাকে অর্ধনগ্ন অবস্থায় পাওয়া যায়। এই জায়গা থেকে স্পষ্ট যে রাত 3টের পরে এই ঘটনা ঘটেছে। এখন অভিযুক্ত সম্পর্কে যে তথ্য পাওয়া যাচ্ছে, তদন্তকারী অফিসাররা সিসিটিভিতে প্রথমত ওই অভিযুক্তের ছবি পেলেন। বাকি কয়েকজনকে যেটা দেখা গেছে, তাদের যে বয়ানের সঙ্গে তারা যেটা বলছেন যে কে কোথায় কখন ছিলেন, সেগুলো সেই স্টেটমেন্টগুলো করবোরেট করেছে। কিন্তু এই অভিযুক্তকে যেই জায়গাতে সিসিটিভিতে দেখা যাচ্ছে, সেখানে অন্য কাউকে দেখা যাচ্ছে না। এই সিসিটিভিতে তাকে দেখা যাচ্ছে তখন দেখা যাচ্ছে সে কানে একটি হেডফোন পরে ওই করিডোর ধরে এগিয়ে যাচ্ছে। পরবর্তী সময় তদন্তকারী অফিসাররা ওই সেমিনার হলের যে ঘটনাস্থল, সেখান থেকে অন্যান্য যে সমস্ত জিনিস পান, তার সঙ্গে একটা ব্লুটুথ হেডফোন পান। এবং এই হেডফোনটা এই নিহত ছাত্রী তার পরিবারের সদস্যদেরকে দেখানো হয়। তারা জানান সে হেডফোন ব্যবহার করে, কিন্তু এটি তার হেডফোন নয়। তাহলে এই হেডফোনটি কার? তারা আবার যখন সিসিটিভি খতিয়ে দেখেন, তখন দেখা যায় যে ওই যুবক যখন ঢুকছেন, তখন তার কানে হেডফোন রয়েছে, কিন্তু যখন 45 মিনিট পর, অর্থাৎ 3টের কিছু পরে 45 মিনিট ওই জায়গা থেকে পরে, যখন ওই একই রাস্তা ধরে বেরিয়ে আসছে, তার কারণ পেছনের গেটটি বন্ধ থাকে, ওই রাস্তা ধরে যখন সে বেরিয়ে আসছে, তখন কিন্তু ওই সিসিটিভিতে তার কানে কিন্তু কোনো রকম হেডফোন দেখা যাচ্ছে না। পরবর্তী সময় তাকে যখন নিয়ে আসা হয়, তার মোবাইলের সঙ্গেও সেই হেডফোনটি কানেক্ট করে যায়। এই সমস্ত পারিপার্শ্বিক তথ্য প্রমাণ থেকে কিন্তু তার সেখানে উপস্থিতি, ওই রুমে সেমিনার হলে উপস্থিতির প্রমাণ পাওয়া যায়। এবং তাকে যে যখন গভীর ঘুমের মধ্যে ধর্ষণ করা হয়, ফলে খুব বেশি প্রতিহত করার আগেই কিন্তু এই গোটা ঘটনাটা অভিযুক্ত ঘটায়। এবং একেবারেই তদন্তকারী অফিসাররা যেটা জানাচ্ছেন, যে এই
যুবক একজন পারভার্ট এবং একেবারে ধর্ষণ এবং খুনের উদ্দেশ্য নিয়ে এসেছিল। অর্থাৎ তার জানা ছিল যে এই সেমিনার হলে রাত্রিবেলা যারা ডিউটিতে থাকে তারা অনেকে সেখানে বিশ্রাম করে, সেখানে এই ছাত্রীর জায়গায় অন্য কেউ থাকতে পারতো। অর্থাৎ এই ছাত্রী বা এই চিকিৎসক তিনি টার্গেট ছিলেন না, কিন্তু তার ধর্ষণের পরিকল্পনা নিয়ে সেই তিনি এখানে এসেছিলেন। অভিযুক্তের শরীরেও কিন্তু একাধিক জায়গায় যখন ওই ছাত্রী প্রতিহত করার চেষ্টা করে তার শরীরেও বেশ কিছু আঘাতের চিহ্ন পাওয়া গেছে। কিন্তু যে নৃশংস তথ্য আসছে গভীর ঘুমের মধ্যে, খাওয়া দাওয়ার পর, অলিম্পিক ম্যাচ দেখার পর, যখন ওই ছাত্রী 36 ঘন্টা ধরে ডিউটি করার পর যখন বিশ্রাম করছিলেন, গভীর ঘুমের মধ্যে ছিলেন, তখন তাকে শারীরিক নিগ্রহ করা হয়, যৌন নিগ্রহ করা হয়। কলকাতা পুলিশের কমিশনার স্পষ্টভাবে আমরা যখন জিজ্ঞেস করি তখন তিনি জানিয়ে দেন যে তারা কিন্তু there is a sign of sexual assault। আজকে তারা ফাইনাল রিপোর্টটা পাবে, অর্থাৎ যৌন নির্যাতনের যে প্রমাণ মিলেছে সেটা কমিশনার নিজে স্বীকার করেছেন। তুমি আমাদের সঙ্গে থাকো, এই খবরের দিকে আমাদের নজর থাকবে। একটা বিরতি নিতে হচ্ছে, বিরতির পর আবার ফিরে আসছি, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।